আপনারা জানেন সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত মুখ মোস্তফা সরওয়ার ফারুকীকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হয়েছে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে। তিনি আসলে কোনো মহলকেই খুশি করতে পারেন নাই। যারা ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি করে থাকেন, প্রো ইসলামিক পলিটিক্স করে থাকেন, তাদের কাছেও তিনি যেমন অগ্রহণযোগ্য, একইভাবে যারা প্রগতিশীল কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ বা মুজিবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদেরকেও তিনি হতাশ করেছেন। আমি শুধু মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে প্রশ্ন রাখবো এই বিষয়ে, তার নিয়োগ দিয়ে আমি আর বেশি প্রশ্ন কথা বলবো না, তবে শুধু মাননীয় ধর্ম উপদেষ্টার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। যে ব্যক্তি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আওয়ামী লীগের র্যাব পুলিশ কর্তৃক গণহত্যা চালানোর পর বলেছিলেন জঞ্জাল মুক্ত হলো শাপলা চত্বর, যেই কওমি সন্তানদেরকে হারানোর পর তার মনে কোনো ব্যথা লাগে নাই, আপনি সেই দেওবন্দ সিলসিলার আলেম হয়ে কিভাবে তার সাথে উপদেষ্টা পরিষদের বৈঠকে বসবেন একসাথে? এই প্রশ্ন আমি তাকে করতে চাই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তাকে ধরার জন্য বেশ কিছু অভিযান আমরা দেখেছি, তাকে ধরার জন্য অভিযান পরিচালিত হয়েছে। আমরা শুনেছি তার সম্বন্ধী মানে তার স্ত্রীর বড় ভাই তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, পরে ছেড়ে দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত সহকারীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন সূত্রের খবর তিনি 5ই আগস্টের পরে প্রথমে ঢাকার গুলশানে ছিলেন, এরপর যশোরে পালিয়ে যান। যশোর থেকে তিনি ভারতে ঢোকার অপেক্ষায় রয়েছে এবং বর্তমানে তিনি বিশ্বস্ত সূত্রের খবর কলকাতায় অবস্থান করছেন। আমি প্রশাসনের সব স্তরের কাছে এই একটি হুঁশিয়ারি দিতে চাই, কেউ যদি প্রশাসনের কোনো কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যদি আওয়ামী লীগের এই পতিত স্বৈরাচারের অন্যতম দোষর এবং মুখপাত্র ওবায়দুল কাদেরকে দেশ ছাড়তে সাহায্য করে থাকে, আর সেই তথ্য যদি আমরা বের করতে পারি, তাহলে পরবর্তী যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য আপনারাই দায়ী থাকবে। সরকারের প্রতি অনুরোধ জানাবো, ওবায়দুল কাদেরকে পালাতে যারা সাহায্য করেছে অবিলম্বে তাদেরকে আইনের আশ্রয় আনা হোক। ঈশ্বরচন্দ্র গুপ্ত নামে একজন কবি ছিলেন, তার একটি ছড়ার কথা আমি মনে করে দিতে চাই। ছড়াটিকে আমি একটু ভিন্ন অঙ্গিকে বলতে চাই। সেটা কি? রাতে মশা দিনে মাছি, এই নিয়ে ঢাকা শহরে আছি। গত 12 দিনে ডেঙ্গুতে প্রায় 70 জন ব্যক্তি নিহত হয়েছেন, যেটা আশঙ্কাজনক। ডেঙ্গুর মতো এত ভয়াবহতা, ডেঙ্গুর যে ভয়াবহতা, অক্টোবর মাসেও আপনারা দেখেছেন থেমে থেমে বৃষ্টি হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয় সহ সরকারকে আরো সমন্বিত উদ্যোগ নিতে হবে। আমরা অনেক ধরনের সংস্কারের কথা বলছি, মানুষকে যদি বাঁচাতে না পারি সংস্কার দিয়ে কি হবে বলেন? ডেঙ্গু প্রতিরোধে অবিলম্বে ন্যাশনাল ভেক্টর রেসপন্স টিম বা ভেক্টর ম্যানেজমেন্ট টিম গঠন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা কলকাতার উদাহরণ এক্ষেত্রে দেখতে পারেন, যারা মশার উৎপত্তি স্থল ধ্বংস করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। আমরা ডেঙ্গু মশা নিধনের লক্ষ্যে ফগিং মেশিনের ব্যবহার দেখছি, কিন্তু এটা বিশ্বব্যাপী একটা তামাদি প্রযুক্তি। কারণ আপনি যদি ফগিং করেন, মশা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। ডেঙ্গুর উৎপত্তি স্থল, মশার উৎপত্তি স্থলকে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 31 দফা দাবি পক্ষে তারা একটা সেমিনার আয়োজন করতে যাচ্ছে এবং সেখানে বক্তব্য রাখবেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা বিএনপির রাষ্ট্র সংস্কারের প্রতি যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। তবে একই সাথে বলতে চাই, এই রাষ্ট্র সংস্কারের যে বিভিন্ন বিষয়, দুর্নীতি দমন কমিশন, পুলিশ, প্রশাসন, বিচার বিভাগ, লেজিসলেটিভ আইনসভা, এই সব কিছুর কাঙ্ক্ষিত সংস্কার কি হতে পারে সেটা নিয়ে এনডিএম এর গবেষণা উইং জিপিআর আগামী 30 নভেম্বর একটি সেমিনার আয়োজন করতে যাচ্ছে, যেখানে আমরা বিস্তারিতভাবে রাষ্ট্র সংস্কারের মূল রূপরেখা, জুলাই আগস্ট বিপ্লবের চেতনাকে ধারণ করে কিভাবে আমরা রাষ্ট্র সংস্কার নতুন বাংলাদেশ গড়তে পারি